আচ্ছা, আপনাদের যদি বলি ১৫০ বছর আগে আমেরিকার গৃহযুদ্ধের সময় হারিয়ে যাওয়া একটি সোনার জাহাজ খুঁজে পাওয়া গেছে সাহারা মরুভূমির ঠিক মাঝখানে। অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু কি হবে যখন জানতে পারবেন যে এই অবিশ্বাস্য গুপ্তধনের সঙ্গেই জড়িয়ে আছে আফ্রিকার এক ভয়ঙ্কর রোগের রহস্য, যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। চলুন আজ আপনাদের এমনই এক রুদ্ধশ্বাস গল্পের জগতে নিয়ে যাই, যেখানে গুপ্তধনের লোভ আর মানবতাকে বাঁচানোর লড়াই একসাথে চলে। আজ আমরা এক্সপ্লেইন করব ২০০৫ সালে মুক্তি পাওয়া হলিউড মুভি সাহারা। আর হ্যাঁ, অনেকদিন ধরে অনেক পরিশ্রম এবং পর্যালোচনার পর আমরা ইউটিউব জার্নি শুরু করেছি, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় অনুপ্রেরণা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় ১৯৬৫ সালে আমেরিকার গৃহযুদ্ধ সিভিল ওয়ার এর অন্তিম পর্যায়ে। তখন আমরা একজন ক্যাপ্টেনকে দেখি যার হাতে একটি সোনার মুদ্রা রয়েছে। তিনি এই ধরনের মুদ্রার ভর্তি অনেক বাক্স জাহাজের ভেতরে লোড করাচ্ছিলেন। এই বাক্সগুলোর ওপর সিএসএ লেখা ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের ওপর আক্রমণ হয়, কিন্তু ক্যাপ্টেন দ্রুত জাহাজটিকে জলে নামিয়ে সমস্ত ইঞ্জিন বন্ধ করে দেন, যাতে অন্ধকারে তার জাহাজের কথা কেউ জানতে না পারে। আর ঠিক তাই হলো, তারা শত্রুদের হাত থেকে পালিয়ে বেঁচে গেল। এবার গল্প বর্তমান সময়ে চলে আসে, যেখানে হু এর একটি ভ্যানে করে ডক্টর সোফিয়া বসেছিলেন। এই ভ্যানটি তখন আফ্রিকার লাগোস শহরে ছিল। এই শহরে একটি রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। একজন নতুন রোগীর পরীক্ষা করে জানা গেল যে তারও সেই একই রোগ হয়েছে, যে সম্পর্কে তারা এখনো কিছুই বুঝতে পারেনি। রোগীর মা জানান যে কিছুদিন আগে সে তার বাবার সাথে মালি দেশে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পরই তার এই অবস্থা হয়েছে। সোফিয়া রোগীকে গাড়িতে বসিয়ে তার সিনিয়রকে বলেন, একে নিয়ে মোট ৬ জন হলো, আমাদের দ্রুত হুকে এই ফাইলটি দেওয়া উচিত। কিন্তু সিনিয়রের মতে এত কম কেসের জন্য কেউ তাদের সাহায্য করবে না। সোফিয়া মালি দেশে গিয়ে এই রোগের উৎস খুঁজে বের করতে চেয়েছিলেন। মালি দেশে তখন গৃহযুদ্ধ চলছিল। সিনিয়র বললেন যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে কেউ তাকে সেই দেশে যাওয়ার অনুমতি দেবে না। এই সময় একজন মুখোশধারী ব্যক্তি তাদের ওপর নজর রাখছিল। তখন সোফিয়ার মনে পড়ল যে রোগীর বাবারও নমুনা নেওয়া উচিত। এরপর সোফিয়া লাইট হাউসের দিকে রওনা দিলেন, যেখানে সে কাজ করত। যেখানে পৌঁছে সোফিয়া দেখলেন যে তার অবস্থা তার ছেলের মতোই, বরং সে এই রোগে ইতিমধ্যে মারা গেছে। সোফিয়া চুপচাপ করে নমুনা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। কাছের সমুদ্রে এক ব্যক্তি বোটিং করছিল, আর সেই মুখোশধারী ব্যক্তি যে দূর থেকে ডাক্তারকে দেখছিল হঠাৎ সোফিয়ার ওপর হামলা করে। কিন্তু বোটিং করা লোকটি তখনই এসে সোফিয়াকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই হাতাহাতির মধ্যে সেই মুখোশধারী লোকটি সোফিয়ার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যখন সোফিয়ার জ্ঞান ফেরে তখন সে নিজেকে নুমা নামের একটি জাহাজে দেখতে পায়। এটি ছিল সমুদ্রে গুপ্তধন সন্ধানকারীদের একটি জাহাজ। বাইরে সেই লোকটি ছিল যে সোফিয়াকে বাঁচিয়েছিল। লোকটি সমুদ্র থেকে খুঁজে পাওয়া একটি দামি মূর্তি নিয়ে বেরিয়ে আসে। এরা আসলে সেই সিএসএ চিহ্নিত জাহাজটিকেই খুঁজছিল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। তখন আলমোরা, যে সেই জাহাজের মালিক, সেখানে আসে। যে লোকটি সোফিয়াকে বাঁচিয়েছিল তার নাম ড্রাক। আলমোরা ড্রাককে বলে যে খুঁজে পাওয়া গুপ্তধনটি রাতের মিউজিয়াম পার্টিতে প্রদর্শন করতে হবে। এরপর ডাক একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে যায়। পার্টিতে সেই মূল্যবান মূর্তিটি সবার সামনে প্রদর্শন করা হয়। এটি আসলে একজন আফ্রিকান বাজার কবর, যার দাম হাজার হাজার কোটি টাকা। ডাক দ্রুত সেই ডিলারের কাছে পৌঁছায়। সেখানে সে ডাককে একটি মুদ্রা দেখায়, যার উপর সিএসএ লেখা ছিল। ডাক মুদ্রাটি নিয়ে বলে যে এটি খুঁজে বের করা তার বহু বছরের স্বপ্ন। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে সেই জাহাজটি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল। পার্টিতে মাস্কট কোম্পানির মালিকও উপস্থিত ছিলেন, যে এই গুপ্তধন খোঁজার জন্য টাকা লাগিয়েছিল। মালি দেশে এই লোকটির বেশ ভালো জানাশোনা ছিল, তাই সোফিয়া সেখানে পৌঁছানোর জন্য তার কাছে সাহায্য চায়। কোম্পানির মালিক বলে যে সেখানে যাওয়া খুব বিপজ্জনক, কিন্তু সে যাওয়ার একটি উপায় বের করার চেষ্টা করবে। কিছুক্ষণ পর ডাগও সেখানে আসে এবং সে সিএসএ এর মুদ্রাটি জেমসকে দেখায়। সে জানায় যে মুদ্রাটি মালিতে থাকা একজন লোকের কাছ থেকে পাওয়া গেছে। ডাগের বিশ্বাস জাহাজের ধ্বংসাবশেষও মালিতেই কোথাও আছে। জেমস এটা শুনে বেশ খুশি হয় এবং ডাক ও আলমোরাকে ৩ দিনের জন্য মালি যাওয়ার অনুমতি দেয়। পরের দিন তারা যখন বন্দরে পৌঁছায় তখন সোফিয়া এবং ডক্টর জ্যাক আগে সেখানে বসেছিল। সোফিয়া ডাককে জানায় যে জেমস বলেছে সে ও ডাক্তার জ্যাক তাদের সাথে মালি যেতে পারবে। এরপর এই ৫ জন মালির দিকে রওনা দেয়। তারা রাতে খাওয়ার সময় ডাক সোফিয়াকে সেই মুদ্রাটির কথা জানায় এবং বলে যে এই জাহাজটি খুঁজে বের করা তার ছোটবেলার স্বপ্ন। মালি পৌঁছে সোফিয়া আর জ্যাক নিজেদের পথে চলে যায়। ডাক ও বাকিরা সেই লোকটির বাড়িতে পৌঁছায় যে মুদ্রাটি পেয়েছিল।
আর বাড়িতে গিয়ে জানা যায় যে লোকটি মারা গেছে। জাহাজে পৌঁছানোর পথ আবারও বন্ধ হয়ে যায়। তখনই ডাগের চোখে একটি মসজিদ পড়ে। তারা সেখানে গিয়ে একজন লোকের সাথে দেখা করে। পুরনো রেকর্ড কেটে দেখা যায় যে বহু বছর আগে সেখানকার বন্দরে একটি জাহাজ এসেছিল, কিন্তু সেই জাহাজে কেউ জীবিত ছিল না। জলের স্রোত এতই তীব্র ছিল যে জাহাজটি ভেসে আরো এগিয়ে যায়। এই তথ্য ডাগের জন্য খুব কাজের ছিল। সে দ্রুত জেমসের সাথে দেখা করে এবং তাকে সব জানায়। দেরি না করে তারা জাপ শহরের দিকে এগোতে থাকে, যা সেখান থেকে কিছুটা দূরে ছিল। পথে তারা তাদের বোটে এক ধরনের লাল মাটি লেগে থাকতে দেখে। ডাক বলে যে বহমান জলে এমন মাটি পাওয়াটা সাধারণ ব্যাপার নয়। হঠাৎ একটি মিলিটারি বোট তাদের দিকে আসতে থাকে। অফিসাররা বারবার জিজ্ঞাসা করছিল যে যে ডাক্তাররা তাদের সাথে এসেছিল তারা কোথায়। সেখানকার রাজা জানতে পেরেছিলেন যে তাদের দেশে দুইজন বিদেশি ডাক্তার এসেছেন সেই রোগের উৎস খুঁজতে, যা চারপাশে ছড়িয়ে পড়েছে। রাজা আদেশ দিয়েছিলেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে, না হলে বড় সমস্যা হতে পারে। ডাক বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, না হলে ডাক্তারদের নিয়ে এত সমস্যা কিসের। ডাক চালাকি করে মিলিটারি বোটের দড়ি নিজের বোটের সাথে বেঁধে দেয় এবং তারপর পুরো গতিতে বোট চালিয়ে দেয়। এক ঝটকায় অফিসারদের বোট উল্টে যায় এবং তারা সবাই মারা যায়, কিন্তু বিপদ তখনও কাটেনি। কিছুটা দূরে আরো একটি বোট তাদের জন্য অপেক্ষা করছিল। তারা এদের দেখেই গুলি চালাতে শুরু করে। ডাক বুঝতে পারে যে এখন বোট থেকে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। তারা ফুয়েল ট্যাঙ্কে ফুটো করে দেয় যাতে বড় বিস্ফোরণ হয়। যখন অন্য বোট কাছে আসে তখন তিনজনই জলে ঝাঁপ দেয়। অফিসাররা বোটে গুলি চালাতেই একটি ভয়ানক বিস্ফোরণ হয় যাতে সব পুলিশ মারা যায়। তিনজন নদী থেকে উঠে পাশের একটি বাড়িতে পৌঁছায়। রুডি ডাককে জিজ্ঞেস করে যে এখন তো বোটও নেই, তাহলে কি জাহাজ খোঁজার পরিকল্পনা বাদ? ডাক বলে যে এটা পরে খোঁজা যাবে, আগে ডাক্তারদের জীবন বাঁচাতে হবে। ডাক রুডিকে বলে বর্ডার পার হয়ে আলমোরার কাছে যেতে হবে, আর সে নিজে জেমসের সাথে ডাক্তারদের খুঁজতে বেরিয়ে পড়ে। সেখানে দুই ডাক্তার একটি গ্রামে পৌঁছায় যেখানে একজন মানুষও ছিল না। সোফিয়া একটি বাড়িতে মানুষের লাশ দেখতে পায়। এই সমস্ত লোকের মৃত্যু সেই একই রোগে হয়েছিল। সকালে তারা সব লাশ কবর দেয়। ওদিকে রুডিও লুকিয়ে বর্ডার পার করে ফেলে। সোফিয়া গ্রামে একটি কুয়ো দেখতে পায়। সে যখন কুয়োর ভেতরে জলের নমুনা নিচ্ছিল তখন জ্যাক জানায় যে ওপরে কিছু মিলিটারি লোক এসেছে। এরপর গুলির শব্দ হয় এবং জ্যাক ছাড়া বাকিদের মেরে ফেলা হয়। কুয়োর ভেতরে সোফিয়া ভয়ে লুকিয়ে থাকে। তখনই সেখানে একটি হেলিকপ্টার নামে, যেখানে মালি দেশের রাজা কাজিম ছিল। কাজিম জ্যাক জিজ্ঞেস করে যে মহিলা ডাক্তার কোথায়। চপারের শব্দ শুনে ডার্ক ও জেমস বুঝতে পারে যে ডাক্তাররা আশেপাশেই আছে, কিন্তু কাজিম রেগে গিয়ে জ্যাককে গুলি করে মেরে দেয় এবং তার লোকদের সোফিয়াকে খুঁজে বের করার আদেশ দেয়। ডার্ক আর জেমস কাছেই লুকিয়ে সব দেখছিল। কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে মারতে শুরু করে। এক সময় ডার্কের জীবনও বিপদে পড়ে যায়, কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের লোককে মেরে ফেলে। নিজের সিনিয়রের মৃত্যুতে সোফিয়া গভীরভাবে শোকাহত হয়, কিন্তু ডার্ক তাকে সেখান থেকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে বলে। তারা তিনজন কাজিমের মিলিটারি এলাকা থেকে বেরিয়ে অন্য জায়গায় পৌঁছায়, কিন্তু এই জায়গাটি আরো বেশি বিপজ্জনক ছিল। সেখানে কিছু ঘোড়সওয়ার এসে তাদের তিনজনকে বন্দী করে তাদের রাজা গডিগোর কাছে নিয়ে যায়। সোফিয়া তাকে জানায় যে সে একজন ডাক্তার এবং এলাকায় ছড়িয়ে পড়া একটি রোগের উৎস খুঁজতে এসেছে। রোগের নাম শুনে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অসংখ্য মানুষ সেই রোগে মারা পড়েছিল। সোফিয়া পরীক্ষা করে নিশ্চিত করে যে এদের মৃত্যুও সেই একই রোগে হয়েছে। কিছুক্ষণ ভাবার পর গডিগো তাদের শহরে থাকার অনুমতি দেয়। এরপর সোফিয়া সেখানকার জল পরীক্ষা করে জানতে পারে যে জল বিষাক্ত হয়ে গেছে এবং এটি স্বাভাবিকভাবে নয়, জলে ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে। এ কথা সে রাজাকে জানায়। রাজা তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর জেমস বাচ্চাদের সাথে ফুটবল খেলার সময় একটি গুহার ভেতরে পাথরের ওপর আঁকা কিছু ছবি দেখতে পায়। সেই ছবিতে সেই জাহাজের ছবি আঁকা ছিল যা তারা খুঁজছিল। জানা গেল সেটি সেখানেই কোনো শুকনো মরুভূমিতে চাপা পড়ে আছে। সোফিয়া আর ডাকও সেখানে পৌঁছায়। ডাক বলে যে 200 বছর আগে এখানে একটি নদী ছিল যা এখন শুকিয়ে গেছে। এখন তারা তিনজন সেই লুকানো নদীর পথে জাহাজটি খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা একটি দুর্গ দেখতে পায় এবং তার পাশে একটি সোলার প্ল্যান্ট এবং মাস্কট কোম্পানি ছিল। ডাকের সন্দেহ হয়। দূর থেকে একটি ট্রেন দেখতে পেয়ে তারা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় এবং ট্রেনের ওপরে উঠে পড়ে। ওদিকে রুডি আলমোরার কাছে পৌঁছে যায়। রুডি তার কাপড়ে সেই একই লাল রঙের নমুনা পায় যা তারা মাটিতে নিজেদের বোটে পেয়েছিল। রুডি নমুনাটি পরীক্ষা করে এবং ফলাফল আলমোরাকে দেখালে সে অবাক হয়ে যায়। সেখানে সোফিয়া, জেমস আর ডাক সেই প্ল্যান্টের ভেতরে পৌঁছায়। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে যে এই প্ল্যান্টটি একটি তেজস্ক্রিয় রাসায়নিক তৈরির কাজ করছে। সোফিয়ার নজর কিছু কন্টেনারের ওপর পড়ে যেগুলো দিয়ে মাটির নিচে যাওয়া যায়। তারা সেই লোকটির পিছু করে এবং বেসমেন্টের দরজা খুলতেই অবাক হয়ে যায়। সেখানে হাজার হাজার টন তেজস্ক্রিয় এবং বিষাক্ত রাসায়নিক বহু বছর ধরে পড়েছিল।
হচ্ছিল। কিছু কন্টেনার থেকে রাসায়নিক লিক করে মাটির নিচে বইতে থাকা নির্জা নদীতে মিশে যাচ্ছিল। আর এই নদীর জলে গোটা মালির মানুষ পান করে, যার ফলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছিল। ওদিকে আলমোরা ও রুডি রিপোর্ট নিয়ে মার্কিন দূতাবাসে পৌঁছায়, যেখানে জেমস, ডাগ ও সোফিয়া প্ল্যান থেকে পালানোর সময় মাস্কটের লোকেরা তাদের ধরে ফেলে। মাস্কট সোফিয়াকে জিজ্ঞেস করে যে তারা এখানে কি করছে। সোফিয়া জানায় যে প্ল্যান্টের রাসায়নিকের কারণে মানুষের মৃত্যু হচ্ছে। মাস্কট বলে যে সে বিষাক্ত রাসায়নিক নষ্ট করার জন্য সেগুলি পোড়াচ্ছে। সোফিয়া তাকে জানায় যে বেসমেন্টে থাকা রাসায়নিক নদীতে মিশে যাচ্ছে। এটা শুনে মাস্কটও ভয় পেয়ে যায়। সে ডাগ আর জেমসকে বেঁধে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ডাগ সোনার মুদ্রা দিয়ে ট্র্যাকের পিছনের দরজা খুলে ফেলে এবং তারা ট্র্যাক থেকে আলাদা হয়ে যায়। মিস্টার মাস্কট কাজিমের সাথে দেখা করে এবং সোফিয়ার বলা সমস্ত কথা তাকে জানায়। কাজিম প্ল্যান্ট বন্ধ করতে রাজি হয়, কিন্তু তার টাকা প্রতি মাসে পাওয়ার দাবি জানায়, কারণ মানুষের মৃত্যুতে তার কিছুই আসে যায় না। ডাগ আর জেমস মরুভূমিতে ঘুরতে ঘুরতে একটি ভাঙা প্লেন দেখতে পায়। তারা কোনোভাবে প্লেনটিকে বালির ওপর গ্লাইড করিয়ে একটি গ্রামে পৌঁছায়। সেখানে একটি টেলিফোন পেয়ে তারা আলমোরাকে ফোন করে সব জানায়। সোনার মুদ্রা বিক্রি করে ডাগ একটি জিপ কেনে এবং গডিগোর কাছে পৌঁছে তার লোকের কাছে সাহায্য চায়, কিন্তু গডিগো রাজি হয় না। তবে সে কাজিমের কাছ থেকে কেনা একটি পুরনো গাড়ি তাদের দিয়ে দেয়। সেই গাড়ি নিয়ে তারা প্ল্যান্টে পৌঁছায় এবং জোর করে ভেতরে ঢুকে যায়। মাস্কট জানতে পারে যে কেউ ভেতরে ঢুকছে এবং সে ওপরে চলে যায়। ডাগ আর জেমস ভেতরে গিয়ে দেখে যে পুরো প্ল্যান্ট খালি। জেমস বুঝতে পারে যে মাস্কট প্রমাণ লোপাটের জন্য প্ল্যান্টটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। জেমস নিচে গিয়ে বিস্ফোরক খুঁজতে থাকে। তখনই সেখানে একটি হেলিকপ্টার নামে। মাস্কট জোর করে সোফিয়াকে নিয়ে হেলিকপ্টারে বসে। তারা উড়তে যাবে এমন সময় ডাক সেখানে চলে আসে। সে মাস্কটকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু মাস্কটের এক লোক তাকে থামিয়ে দেয়। সোফিয়া সময় মতো হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে নিচে। জেমস একটি কন্টেনারের ভেতর থেকে বোমাটি খুঁজে পায় এবং তার নিজের ব্যাগে রেখে দেয়। মাস্কট চপারে বসে সোলার প্ল্যান্টটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, যাতে প্রচন্ড উত্তাপে বিস্ফোরণ হয়। কিন্তু জেমসের বুদ্ধির কারণে কোনো বিস্ফোরণ হয় না, কারণ সে আগেই বোমাটি নিষ্ক্রিয় করে দিয়েছিল। মাস্কট রেগে যায়। সোফিয়া আর ডাক মাস্কটের লোককে কাবু করে। এরপর তিনজন গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কাজিমের হেলিকপ্টার তাদের পিছু করতে থাকে এবং গুলি চালাতে শুরু করে। ডাক এবং জেমসকে বেসমেন্ট থেকে পাওয়া বিস্ফোরকগুলো বাইরে ছুটতে বলে। কাজিমের হেলিকপ্টারের গুলিতে বিস্ফোরকগুলো ফাটতে শুরু করে এবং প্রচন্ড ধোঁয়ার কারণে কাজিমের হেলিকপ্টারটাও ঘুরিয়ে নিতে হয়। কিন্তু এই বিস্ফোরণের ফলে এমন কিছু হয় যা তারা ভাবতেও পারেনি। বালি সরিয়ে গিয়ে সেই জাহাজটি বেরিয়ে আসে, যা মাটির নিচে চাপা পড়েছিল। জাহাজটি দেখে তিনজনই তার ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু কাজিম তাদের দেখতে পায় এবং আবার জাহাজের ওপর গুলি চালাতে শুরু করে। জাহাজের ভিতরে থাকা কন্টেইনারগুলো খুলে সোনার মুদ্রা ছড়িয়ে পড়ে। ডাক বিশ্বাস করতে পারছিল না যে মুদ্রাগুলো এখন অক্ষত আছে। জাহাজের ভেতরে তারা একটি পুরনো কামান খুঁজে পায়। তারা কামানটি চালানোর প্রস্তুতি নেয়। কাজিমের হেলিকপ্টার নিশানায় আসতেই তারা কামান দাগে এবং হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়, যাতে কাজিম মারা যায়। এরপর কাজিমের পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করে। বাইরে এসে তিনজন অবাক হয়ে যায় যে এত বড় সেনাবাহিনী তাদের সামনে কেন আত্মসমর্পণ করলো। পেছনে ফিরে তারা দেখে যে গডিগোর লোকেরা তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। ওদিকে আমেরিকার একজন আন্ডারকভার এজেন্ট যে সবটা জেনে গিয়েছিল, সে ইচ্ছাকৃতভাবে মাস্কটের ড্রিঙ্কে সেই একই বিষ মিশিয়ে দেয় যা সে মালির লোকদের পান করাচ্ছিল। ফলে মাস্কটেরও সেই একই পরিণতি হয়। শেষে আমরা ডাক আর সোফিয়াকে একসাথে দেখি। ডাক সেই গুপ্তধন গডিগো এবং তার লোকদের জন্য ছেড়ে দিয়েছিল, কারণ তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এবং জমির মালিক হিসেবে গুপ্তধনের উপর তাদেরই অধিকার ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।